রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চায়, এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি তিনি আরও বলেন, সরকার নিজেদের সফল দেখাতে চাইলে কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় নেতারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগের একতরফা রাজনীতির সমালোচনা করেন। দলের স্বাধীনতা হিসাবে পক্ষীগত করে রাখা হলো। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ কষ্টে আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে প্রশ্ন উঠবে। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের একদলীয় নির্বাচনে সহায়তাকারী কর্মকর্তাদের বিচার ও দলীয় সুবিধাভোগীদের শাস্তি সহ একগুচ্ছ সুপারিশ জমা দিল বিএনপির সংস্কার কমিটি। আর এসব প্রস্তাবে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেছেন, বঞ্চিত ৭৬৪ জনকে পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। মহার্ঘ ভাতা পাচ্ছেন সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি প্রশাসনিক সংস্কার নিয়ে কাজ করছে রাজনৈতিক দলগুলো। সে ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজেদের প্রতিবেদন জমা দিল বিএনপির কমিটি। আওয়ামী লীগের গত ৩ নির্বাচনে যেসব কর্মকর্তা সহায়তা করেছেন তাদের বিচারের সুপারিশ রয়েছে এই প্রতিবেদনে। শাস্তির আওতায় আনতে বলা হয়েছে ১৫ বছর ধরে দলীয় সুবিধাভোগীদের। এ সময় বিএনপির সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ জানান, তাদের সরিয়ে পদবঞ্চিতদের সুযোগ দিতে হবে। আমরা কোনো দলীয় লোক চাই না। একটা জিনিস মনে রাখা উচিত, আপনারা আমাদের এই দেশের সন্তান সবাই, সান অফ দি সয়েল। কথা হলো যে প্রশাসনের লোকজন হবে নিরপেক্ষ। সে একটা দল করতেই পারে যেহেতু হি ইজ এ ভোটার, কিন্তু তার যে লাইকিং বা ডিসলাইকিং উইল নট রিফ্লেক্ট ইন দি অফিস হি সার্ভস। পরে জনপ্রশাসন সচিব জানান, বিএনপির সংস্কার প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে দেখবে সংস্কার কমিশন। আর সব শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়া হচ্ছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত। এছাড়া কর্মকর্তাদের তুলনায় কর্মচারীরা বেশি ভাতা পাবেন জানিয়ে সচিব বলেন, এ সুবিধা পাচ্ছেন পেনশনে যাওয়ারাও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও পূর্ব তিমুরের কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেন্সি সমঝোতা সই হয়েছে। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সাথে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। রামোস হোর্তা বলেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াবে পূর্ব তিমুর। শান্তিতে নোবেল জয়ী 2 সরকার প্রধান মুখোমুখি। বাংলাদেশের সাথে পূর্ব তিমুরের সম্পর্ক আরও জোরদার করতে তাদের একান্ত আলোচনা।
শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক শেষে দুদেশের প্রতিনিধি দল বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করে। পরে দুদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দুদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ বিষয়ে সমঝোতা হয়। যৌথ প্রেস ব্রিফিংয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের। পূর্ব তিমুরের বাংলাদেশি পণ্যের সম্ভাবনাময় বাজার রয়েছে বলেও জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আলোচনা করেন দুই নেতা। এছাড়া দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা জানান প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতা ও পথ চলা শুরু থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। সেই হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তাদের সমর্থন প্রত্যাশা করে। মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর। দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা একজন দক্ষ কূটনীতিক। তার এই দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে চায় বাংলাদেশ। পূর্ব তিমুরে বাংলাদেশে পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এর আগে সকালে সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়া হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজির সমঝোতা চলছে। এজন্য নিত্যপণ্যের দাম কমছে না বলে মন্তব্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের। রোববার রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রণোদনা কমবে। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে রাজনৈতিক সংস্কার বিফলে যাবে। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের বার্ষিক সম্মেলনে যোগ দেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ আর্থিক খাত সংশ্লিষ্টরা। উঠে আসে দেশের অর্থনীতির নানা বিষয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, চুরি দুর্নীতি অনেক দেশে হলেও বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মনে করেন তিনি। বলেন, চাঁদাবাজির হাত বদলালেও তা বন্ধ হয়নি, ফলে শুল্ক কমালেও নিত্যপণ্যের দাম কমছে না। সবাই মাথা ব্যথা, হায় হায় রে, এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। এই রেগুলেটর গিয়ে বলছে ফাইন দিতে হবে তোমাকে। 400 কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলো। আপনি জানেন না শেয়ার মার্কেট কীভাবে ম্যানিপুলেট, আইসিবি মিউচুয়াল ফান্ডে টাকা সব নিয়ে চলে গেল। নানা খাতে সংস্কার চললেও সবার আগে অর্থনৈতিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। দেবপ্রিয় বলেন, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় বেসরকারি খাতে তেমন বিনিয়োগ বাড়েনি, তেমনি বিদেশি বিনিয়োগও তেমন আসেনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে মজুরি না বাড়ায় 2 বছরে নতুন করে দরিদ্র হয়েছে 78 লাখ মানুষ, আর দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে আরও প্রায় 1 কোটি মানুষ। রোববার রাজধানীর সিড্ডা মিলনায়তনে এক মত বিনিময়ে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের গবেষণায় এসব তথ্য উঠে আসে। সংস্থাটি বলছে, বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দর বৃদ্ধির কারণে নয়, মূল্যস্ফীতি বেড়েছে বিদায়ী সরকারের ভুল ও দুর্বল নীতির কারণে। 2021-22 অর্থবছর থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ। বিদেয়ী সরকার করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবকে সামনে আনত। বলা হতো, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের বাড়তি দামের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। যদিও গত বছরই শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির দেশ মূল্যস্ফীতির লাগাম টানতে পেরেছে। গবেষকরা বলছেন, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতায় দেশে মূল্যস্ফীতি কমেনি। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, 2 বছর আগে দেশে দরিদ্র জনগোষ্ঠী ছিল 3,17 লাখ। উচ্চ মূল্যস্ফীতির কারণে দরিদ্র ও দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে আরও 1.25 কোটি মানুষ। গত সরকারের শেষের দিকে আমরা যে উচ্চ
মূল্যস্ফীতি দেখেছি এটা আসলে আন্তর্জাতিক কোনো কারণে না, এটা হচ্ছে গিয়ে ডোমেস্টিক যে পলিসি মিসম্যানেজমেন্ট, এটার কারণে কিন্তু আমাদের এখনও পর্যন্ত আমরা এই উচ্চ মূল্যস্ফীতি দেখতেছি। নেট ক্রয় ক্ষমতা কী হারে বাড়তেছে সেটা কিন্তু শুধুমাত্র 2023 সালে 6% কমে গিয়েছে। সভায় অনলাইনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমানে সঠিক তথ্য দেয়ায় প্রকৃত খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। এ সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির 2.3% অর্থ ওএমএস সহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে স্থানান্তরের পরামর্শ দেন গবেষকরা। অতিরিক্ত 1,78,00,000 মানুষ তারা হয় দরিদ্র সীমার নিচে চলে গিয়েছেন অথবা তারা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে বাস করছেন। কাজেই এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ওই সোশ্যাল প্রোটেকশন সিস্টেমের মেইন 9টা যে এলিমেন্টস আছে, যে স্কিমগুলো আছে, সেগুলোর অ্যালোকেশন আমরা ডাবল করতে পারি কিনা। গবেষকরা বলেন, কেবল সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে খাদ্য মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। দরকার বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $500 কোটি আত্মসাতের অভিযোগ রয়েছে। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট হয়। তারা মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $500 কোটি লোপাট করেছেন বলে অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এ তথ্য দিয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সাবেক সদস্য মতিউর রহমান সহ 6 জনের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, 85 কোটি 32 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে এই মামলা হয়। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সহ 6 জনের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীতে ছিনতাই বেড়েছে স্বীকার করে পুলিশি টহল বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া উপদেষ্টা কমিটির সভায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রোধে গ্রেপ্তার অভিযান জোরদারের কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিজয় দিবস, বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক সমস্যা নিয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা কমিটির সভা। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আলোচনা হয় ইজতেমা নিয়েও। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে। রাজধানীতে ছিনতাই রোধে শেষ রাতে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিগত বছরে ইজতেমা যেভাবে হয়েছে এবারও সেইভাবেই হবে। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতা রোধে সারা দেশে গ্রেপ্তার অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। তাদের সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে, সেটা নস্যাৎ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। বিজয় দিবসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে বলেও জানান উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে সাভারের ওই এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজও। ধোয়া মোছার কাজ শেষ, সিঁড়িসহ সব স্থাপনায় পড়েছে নূতন রঙের আঁচড়। সব মিলিয়ে ঝকঝকে রূপ পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা 15 দিনের পরিশ্রমের ফসল এটি। সৌন্দর্য বর্ধনের এই কাজ বিজয় দিবস উপলক্ষে। রাত পোহালেই লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জার কাজ এবং নিরাপত্তার সাথে আমাদের বাউন্ডারি ওয়ালের যে মেরামত কাজ সেগুলো আমরা সম্পন্ন করেছি। বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আরও 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে, এটা হয়তো বা আপনারা দেখতেছেন না। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিকতার মহড়া হয়ে গেছে। বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহান বিজয় দিবসে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে, বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 25 ও 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারিও টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে স্বাভাবিক নিয়মে প্রতিদিন সকাল 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত ট্রেন চলাচল করবে। উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রো রেলে প্রতিদিন চলাচল করে গড়ে 3.5 লাখ যাত্রী। হজ নিবন্ধনের শেষ দিনেও বাংলাদেশ থেকে পর্যাপ্ত সাড়া মেলেনি, কোটার অর্ধেকেরও বেশি এখনো পূরণ হয়নি। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বলে জানায় ঢাকায় সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ আল ইব্রাহিম। তবে তৃতীয় দফায় নিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা এখনো ঠিক হয়নি। বিকেলে সৌদি দূতাবাসে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য 372 টন কোরবানির পশুর মাংস বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত বলেন, চলতি বছর হজের সময় সৌদি আরবে শুধু বাংলাদেশিদের নামে 40,000 পশু কোরবানি দেওয়া হয়েছে। সেসব পশুর মাংস 25,000 দক্ষ কর্মীর মাধ্যমে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে, যা 64 জেলার 94টি উপজেলায় বিতরণ করা হবে। এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের জন্য সৌদি আরব বর্তমানে প্রতিদিন 4 থেকে 6,000 ভিসা দিচ্ছে। বিষয়টি আমরা জানি, এ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনাও চলছে। তবে তৃতীয় দফায় হজের নিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা তা নিয়ে নিশ্চিত করে বলতে পারছি না, কারণ বিষয়টি নিয়ে এখনো কাজ করছে সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে 4 ছাত্রলীগ কর্মীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কলাবাগান থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের ছাত্রলীগ সহ সভাপতি নিশাদ ইকবাল নদী সহ কয়েকজন আটক হয়। দুপুরে তাদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সাবেক সভাপতি শামসুন নাহার হল নিশিতা ইকবাল নদী, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফা তারা কাজল, এআইইউবির ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভনকে কলাবাগান থানায় গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিপরীতে সবাইকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেলে রাতে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে গত 23শে অক্টোবর সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এদের অর্থদাতা কে, ইন্ধনদাতা কে এবং এদের পৃষ্ঠপোষকতা কে করছে, এগুলি বের করানোর জন্য তাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন।
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞায় বিপাকে সাকিব আল হাসান। আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের লিগেও বোলিং করতে পারবেন না সাকিব। বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির অন্তর্ভুক্ত বোর্ড যদি কোনো বোলারকে নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই অ্যাকশনের পরীক্ষা যদি স্বীকৃত ল্যাবে হয়, তাহলে সেটা আমলে নেওয়া হয় সর্বোচ্চ পর্যায়ে। চলমান লঙ্কান টি10 প্রথম ম্যাচের পর শুধু ব্যাটার হিসেবে গল মার্ভেলসে খেলছেন সাকিব। শিগগিরই চেন্নাইয়ের একটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা রয়েছে সাকিবের। সেখানে পাশ করলে উঠে যাবে নিষেধাজ্ঞা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে একটি 4 দিনের ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরবর্তীতে ইংল্যান্ডের একটি ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ব্যর্থ হন টাইগার তারকা। কাজ শুরুর এক যুগ পর 10টি বাস নিয়ে চালু হলো বিআরটির বাস সার্ভিস। পাশাপাশি ঢাকা জয়দেবপুর রুটে চলাচল শুরু হয়েছে 4টি কমিউটার ট্রেনের। সকালে 2টি প্রকল্পেরই উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। একই দিন একই সঙ্গে এই 2 সার্ভিস চালুতে খুশি গাজীপুরবাসী। 2012 সালের ডিসেম্বরে অনুমোদন পায় বিআরটি প্রকল্প। 2016-তে কাজ শেষের কথা থাকলেও কয়েক দফায় বাড়ানো হয় সময়। সবশেষ আগস্টেও উদ্বোধন করা যায়নি পরিবর্তিত পরিস্থিতির জন্য। অবশেষে কাজ শুরুর 12 বছর পর আলোর মুখ দেখল বিআরটি প্রকল্প। এতে আলাদা লেনে গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর ও বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলবে বিআরটিসির 10টি এসি বাস। এর উদ্বোধন করে সড়ক উপদেষ্টা জানান, এখন বাস বাড়ানোর কাজ চলছে আর প্রকল্পটি শেষ করতে বলা হয়েছে জুনের মধ্যে। বিআরটিতে কিন্তু বিশেষ ধরনের বাস চলবে। সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। দীর্ঘ সময় ধরে ঢাকা ময়মনসিংহ সড়কে এই প্রকল্পের জন্য সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ঘটেছে 6 প্রাণহানি। অবশেষে এ পথে বাস চালু হওয়ায় ফিরেছে স্বস্তি। ট্রেন ইউজ করতাম বেশি, বাসের কথা মানে একদম লাস্টে চিন্তা করতাম, কিন্তু আজকে প্রথমেই বিআরটিসির নতুন বাস প্রথমেই চিন্তা করলাম যে এটা দিয়ে যে দেখি। যদি বাস্তবায়ন ভালো করে করতে পারে ইনশাল্লাহ যানজট কমবে আশা করা যায়। শিববাড়ি থেকে চৌরাস্তা আমাদের একটা স্টপেজ আছে, সেখানে ভাড়া হচ্ছে 15 টাকা, বোটবাজার 20 টাকা ভাড়া, কলেজ গেট 45 টাকা, এয়ারপোর্ট 70 টাকা। এর আগে অফিসগামীদের সুবিধায় ঢাকা জয়দেবপুর রুটে চালু হয়েছে 4 জোড়া কমিউটার ট্রেন। সড়ক ও রেলপথে একই সঙ্গে এ দুটি সেবা চালুতে সন্তোষ জানিয়েছে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় টানা দ্বিতীয়বার ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ। রোববার ডেইলি স্টার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তালাশ টিমের অনুসন্ধানী প্রতিবেদক নাজমুল সাঈদ ও ভিডিওগ্রাফার কাজী মোহাম্মদ ইসমাইলকে প্রোগ্রাম ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ সানাম, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত H.E. মাইকেল মিলার ও ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ। এ সময় পত্রিকা, টেলিভিশন এবং অনলাইনে ক্যাটাগরিতে আরও 15 জন সাংবাদিককে অভিবাসী খাতে অবদান রাখার জন্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। বিএমইটির কারাপশন এবং তারা যে কার্ড জালিয়াতির মাধ্যমে বিভিন্ন মানুষকে তারা দুবাই পাঠিয়েছিল, সেই কারাপশনটা আমরা তুলে ধরেছিলাম এবং কীভাবেই সেই দুর্নীতিটা হয়েছিল সেই জিনিসটা আমরা তুলে ধরেছিলাম আমাদের রিপোর্টের মাধ্যমে। আর আমি গতবারও ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেয়েছি, এবারও পেলাম টানা দ্বিতীয়বারের মতো। তো সত্যিকার অর্থে পুরস্কার পেলে তো ভালোই লাগে এবং মনে হয় যে দায়িত্বটা একটু বেড়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।